এএমডি বিল্ডার বাংলাদেশ নাকি ইন্টেল বিল্ডার বাংলাদেশ? আমাদের কাছে আজকে আছে দুইটা সিস্টেম। একটার দাম হচ্ছে 26,000 টাকা যেটা ইন্টেল দিয়ে, আর একটা হচ্ছে 8,500 টাকা যেটা এএমডি দিয়ে। দুইটা সিস্টেম আমরা আজকে বিল্ড করবো এবং হেড টু হেড কম্পেয়ার করবো কার কোনটা নেওয়া উচিত, ইন্টেল ভালো না এএমডি ভালো। আপনাদের সাথে আছি আমি অনন্য জামান, আপনারা দেখছেন ডাবল বিল্ডার বাংলাদেশ। প্রথমে কেসগুলো নামাই ফেলি, তারপরে বিল্ড শুরু করি। এই হচ্ছে আমাদের কম্পোনেন্ট। এই দুইটা বিল্ডের সবগুলো কম্পোনেন্ট আমরা সংগ্রহ করছি স্টারটেক থেকে এবং তার একটা স্পেশাল ডিল দিচ্ছে। এই i3টা হচ্ছে 12 Gen 12100। এই সিস্টেমটার দাম হচ্ছে 26,000 টাকা, আর এটা হচ্ছে 5600G দিয়ে এই সিস্টেমটার দাম হচ্ছে 29,000 টাকা। তাহলে প্রথমে আমরা এগুলোকে একটা একটা করে মাউন্ট করে ফেলবো। তার মধ্যে দামগুলো একটু দেখার চেষ্টা করি। প্রথমে প্রসেসরটা আনবক্স করা যাক। এইটা একটা ট্রে প্রসেসর 12100-এর, পরে দেশীয় প্যাকেজিংয়ের ছোঁয়া পেয়ে এটা বক্সড হয়ে গেছে। 12100-এর এই ট্রে প্রসেসরটার দাম হচ্ছে 11,500 টাকা। এর মধ্যে একটা স্টক কুলার আছে। এই হচ্ছে 12100 12 জেনের i3 প্রসেসর। এইটার মধ্যে 4টা পারফরমেন্স কোর আছে আর 8টা থ্রেড আছে, নাই কোনো কোর। আর এএমডির সাইড থেকে আমরা বেছে নিয়েছি এই মুহূর্তে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার Ryzen 5 5600G। যাই হোক, প্রসেসরটা আগে আনবক্স করে ফেলি। এর মধ্যে অনেকগুলো কাগজপত্র আছে। এই হচ্ছে দুইটা স্টক কুলার, আর হচ্ছে Ryzen 5 5600G। এইটা একটা 6 কোর 12 থ্রেডের প্রসেসর, AM4 সকেট। সো পিনগুলো আছে এখনো প্রসেসরে, যদিও AM5-এ পিনগুলা নাই, LGA টাইপ হয়ে গেছে, অর্থাৎ পিনলেস প্রসেসর। তো এখন i3-র সাথে Ryzen 5 এই দুইটা আসলে কম্পেয়ার করার টেকনিক্যালি ঠিক না, কারণ দুইটা আলাদা ক্যাটাগরির প্রসেসর, কিন্তু প্রাইসের কারণে আমাদেরকে করতে হইতেছে। এইখানে যদি আমরা 12400 নিতাম তাইলে একটা 6 কোর প্রসেসর হইতো। 6 কোর পারফরমেন্সে তাইলে একটা বেটার কম্পিটিশন দেখা যাইতো। যদিও 12400 ইন জেনারেল সিপিইউ ইন্টেন্সিভ ওয়ার্কলোডে 5600G থেকে অ্যারাউন্ড 10-12% ফাস্টার, বাট আইজিপির দিক থেকে 5600G বেটার। এর আইজিপি পারফরমেন্স ভালো 12400-এর তুলনায়। আর একটা ব্যাপার যেটা মেনশন করা দরকার, সেটা হচ্ছে 12400, 12100 এগুলো হচ্ছে সব PCIe Gen 4, সেখানে 5600G হচ্ছে PCIe Gen 3। এসএসডির ক্ষেত্রে হয়তো আপনি একটা Gen 3 এসএসডি দিয়ে চালাই নিলেন, কিন্তু জিপিউর ক্ষেত্রে কিছু জিপিউতে যেগুলো মেমোরি লেন কম, হাফ, যেমন 6500XT, তারপর 4060 Ti, এই টাইপের জিপিউগুলা Gen 3 সাপোর্টেড PCI স্লটের মধ্যে বটল করতে পারে, সেটা একটা প্রবলেম। বাট বেসিক এইসব প্রাইস রেঞ্জে যেসব জিপিউ আমরা ব্যবহার করি RX 580 এগুলো এই ধরনের কোনো লিমিটেশন নাই, ঝামেলাও নাই। ইভেন 3060 তো এই ধরনের কোনো ঝামেলা নাই। তাহলে 12400-এর কেন আমরা এই গ্যাঞ্জামের মধ্যে নিয়ে আসলাম না? একমাত্র রিজন হচ্ছে 12400-এর দাম বাজারে আজকে একটু আগে আমি চেক করে দেখলাম 19,500 টাকা। তাহলে পরে বাজেট পুরোই আকাশের বাইরে চলে যাইতেছে। এরপরে হচ্ছে মাদারবোর্ড দিকে আমরা দেখি। যত কম টাকার মাদারবোর্ড দেওয়া যায়, ব্যাংক ফর বাক, ভ্যালু ফর মানি পিসি বিল্ড হবে। এই কারণে MSI H16 এর দাম হচ্ছে 10,700 টাকা, আর MSI B450M এর দাম হচ্ছে গিয়ে 7,800 টাকা। তার মানে এইখানেও দামের বেশ কিছুটা ডিফারেন্স আছে, কিন্তু এই প্রসেসরগুলোর দাম অ্যাড করলে পরে দুইটার প্রাইস অলমোস্ট সেম হয়ে যায়। যেমন এইখানে যদি আমরা ধরি 7,800 প্লাস 14,000 21,000 টাকার মতো, আর এইখানে 11,500 আর 10,700 দাম হয়ে যায় 22,000 টাকার মতো। তার মানে মাদারবোর্ডের দাম কম হওয়ার কারণে এটা একটু বেটার। এইবার আমরা মাদারবোর্ড দুইটা আনবক্স করে ফেলি এবং সিপিইউগুলো ইনস্টল করে ফেলি। প্রথমেই MSI B450M-A Pro। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই মাদারবোর্ডগুলো হইতেছে একদম বাজেট মাদারবোর্ড। তাও 450 দেখে আপনার চাইলে 5600G-কে সামান্য ওভারক্লক করা যেতে পারে। এই হচ্ছে মাদারবোর্ডটা, চিকন চাকন আছে, ছোট কেসগুলোর মধ্যে আরামসে এটা অ্যাড হয়ে যাবে। এই হচ্ছে 5600G, এই হচ্ছে কোনা, আর সকেটের মধ্যে এই হচ্ছে কোনা বসায় দিতে হবে। শেষ। এরপরে H16, একই রকম প্যাকেজিং, খুব একটা তফাৎ নাই। সম্ভবত বোর্ডগুলোর সাইজও অলমোস্ট একই। কস্ট কাট করতে করতে বোর্ডগুলো অনেক হালকা বানায় ফেলা হয়েছে, অ্যাবসোলুট সেম, শুধু এইটা একটু কালো, এইটা একটু লালচে। তবে এই LG এর সকেটের উপর একটা প্লাস্টিক কভার আছে। আমরা এখানে 12100-টাকে ইনস্টল করে ফেলি। এই হচ্ছে প্রসেসরের কোনা, আর এইখানে যে এই কভারের উপরে কোনাটা দেয়া আছে, তার মানে এই কর্নারে বসে গেছে। প্রসেসর ইনস্টলেশন শেষ। দুইটা বোর্ডই আমরা প্রসেসর ইনস্টল করে ফেলছি, এক পাশে রাইজেন, এক পাশে ইন্টেল। ওকে, এরপরে আমরা মেমোরি ইনস্টল করব।
দুইটায় আমরা একটা একটা করে মেমোরি ইনস্টল করবো। এগুলো হচ্ছে টিম এলিট DDR4 8GB 3200 বাসের এক একটা র্যাম, নন 8GB কিন্তু লাল কালার। এগুলোর দাম হচ্ছে 2500 টাকা করে। এখন এইখানে আমরা যদি দুইটা সিস্টেমই একটা করে এক্সট্রা মেমোরি অ্যাড করতে পারতাম, অর্থাৎ ডুয়াল চ্যানেল, তাইলে আমরা পারফরমেন্স বুস্ট পাইতাম। স্পেশালি AMDর iGPU আপনার কিন্তু এই মেমোরির কিছু অংশ ব্যবহার করে, এবং ডুয়াল চ্যানেলে রাইজেন সিরিজের সিপিইউগুলায় আমরা প্রচুর পারফরমেন্সের ডিফারেন্স দেখতে পাই। একটা লাগাই ফেলা শেষ। দুইটা সিস্টেমে মেমোরি ইনস্টলেশন শেষ। সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করতেছি ওয়েস্টার্ন ডিজিটাল SN350WD গ্রিন 240GB দুইটা SSD। এগুলোর দাম হচ্ছে বাজারে 2899 টাকার মতো। একসময় 240GB SSDগুলোর দাম কমে প্রায় 2000-এর কাছাকাছি চলে আসছিল, কিন্তু ন্যান্ড সেলের দাম ওয়ার্ল্ড ওয়াইড বেড়ে যাওয়ার কারণে SSDর দাম অনেক বাড়ছে, অনেক ক্ষেত্রে তো ডাবল দামও দেখা যায়। ওয়েস্টার্ন ডিজিটালের SSD মাঝখানে বাজারে নকলে একদম সয়লাভ হয়ে গেছিলো, প্রচুর ডুপ্লিকেট পাওয়া যেত। এই কারণে একসময় ওয়েস্টার্ন ডিজিটালের ব্যবসা বন্ধই হয়ে গেছিল বাংলাদেশে, মানে কেউই আনতো না। কিন্তু তারপরে আবার কিছুদিন আগে দেখা গেল যে CSI এবং ইউনিভার্সাল তারা আবার অফিসিয়ালি ওয়েস্টার্ন ডিজিটাল SSD আনা শুরু করছে। আমাদের হাতে যে ইউনিটগুলো আছে এগুলো হচ্ছে CSI ইম্পোর্ট করা, এই জন্য স্টিকার দেওয়া আছে অথরাইজ চ্যানেলে আসা। বাক্স, প্রচুর বাক্স। এই হচ্ছে আমাদের SN350গুলা, একটা করে স্যান্ডিস্কের কন্ট্রোলার আর একটা করে মেমোরি সেল। আর এই পিচ্ছি একটা জিনিস দেখে ভাববেন না যে এর মধ্যে DRAM দেওয়া আছে। ওকে, এবার SSD স্ক্রুটা লাগাই ফেলি। ওকে, একটা ইনস্টলেশন শেষ। ওকে, আমাদের SSD ইনস্টলেশনও শেষ। এরপর আমরা কুলারগুলোকে মাউন্ট করে ফেলবো। এই হচ্ছে আমাদের কুলার, প্রি অ্যাপ্লাইড থার্মাল পেস্ট। কেউ আবার একটু পরে প্রশ্ন করেন না যে ভাই থার্মাল পেস্ট কই। তবে এটা লাগানোর জন্য আমাদের প্রি এক্সিস্টিং ব্র্যাকেটগুলোকে খুলে ফেলতে হবে। এরকম একটা স্টক কুলার শরীরে লাগাইতে পারলে ভালো হইতো। এই মুহূর্তে আমরা রুম টেম্পারেচারে কাজ করতেছি, কোনো AC-TC নাই। PCBর ফ্যান বেস থেকে 2-4 টাকা করে তুললে পরে এতদিনে স্টুডিওতে সেন্ট্রাল AC লাগানো সম্ভব হইতো। ডান। ইন্টেলের কুলারের স্ক্রুগুলো দেখলে অদ্ভুত লাগে। আর দেখেন কি পরিমাণ থার্মাল পেস্ট দিছে, আপনাদের প্রিয় কোম্পানি অনেক থার্মাল পেস্ট দিছে। তবে এইটা আসলে র্যাম ক্লিয়ারেন্সে কোনো অসুবিধা নাই, কারণ আপনার আলাদা কোনো এরকম লোগোর মতো চ্যাপ্টার নাই, জাস্ট জায়গা মতো বসাই দিয়ে লক করে ফেলতে হবে। অনেক যুদ্ধ বিগ্রহের পরে। এরপরে হচ্ছে আমাদের ফ্যানের কানেক্টরটা লাগাই দিতে হবে CPU ফ্যানে। এখান থেকে কেবলটা একটা প্যাচ দিয়ে নিয়ে আসি যাতে কেবলটা একটু কম দেখা যায়। শেষ। আমাদের দুইটা মাদারবোর্ড, দুইটা প্রসেসর, দুইটা মেমোরি এবং দুইটা সিস্টেম ড্রাইভ ইনস্টলেশন শেষ। এরপরে কেস হিসেবে আমরা ব্যবহার করতেছি দুইটা ভ্যালুটা VT M700। এগুলোর দাম হচ্ছে 3200 টাকা করে। ইনিশিয়ালি আমরা প্ল্যান করছিলাম যে মোনার্ক মিস্ট্রি বক্স ব্যবহার করব, কিন্তু মিস্ট্রি বক্সের দাম হচ্ছে একটারই প্রায় 3500 টাকা। যদিও কেসটা দেখতে অনেক বেটার এগুলোর থেকে, কিন্তু ওইটার সাথে কোনো বিল্ট ইন পাওয়ার সাপ্লাই দেওয়া নেই। এগুলোর সাথে আবার বিল্ট ইন পাওয়ার সাপ্লাই আছে, দ্যাটস ওয়াই M700-কে বেছে নেওয়া। তবে M700 এবং এই বিল্ট ইন পাওয়ার সাপ্লাই তাদের জন্য ঠিক আছে যারা অল্প বাজেটের মধ্যে বিল্ড করতে চাচ্ছেন। আলাদা পাওয়ার সাপ্লাই কেনার মতো পয়সা নাই বা বাজেট এই মুহূর্তে নাই। দেখতে খারাপ না, কেসগুলো ডিসেন্ট আছে, তবে অবশ্যই বাজেট কেস, সো অনেক জায়গা দিয়ে কস্ট কাট করা হয়েছে, অনেক জায়গা থেকে ছাড় না দিয়ে আসলে উপায় নেই। কেবল ম্যানেজমেন্টের অবস্থা একটু পেইনফুল হবে, বাট ভেতরে একটা পাওয়ার কেবল দেওয়া আছে কেসগুলোর। প্রথমে আমরা কেবলগুলোকে খুলে পেছন দিকে নিয়ে যাই। এবারে পাওয়ার সাপ্লাইর কেবলগুলোকে উন্মুক্ত করে ফেলা যাক। বিল্ডের সবচেয়ে কঠিন অংশ, IO শিল্ড ইনস্টলেশন। IO শিল্ড ইনস্টল করতে যার ভালো লাগে সে হইতেছে প্রকৃত পিসি বিল্ডার। কিন্তু আমার কৌতূহল এখনও আছে যে প্রি ইনস্টলড IO শিল্ডে একটা মাদারবোর্ড কোম্পানির কস্টিং কয় টাকা বাড়ে, এটা জানা খুব দরকার। 30,000 টাকার নিচের বোর্ডগুলো সচরাচর কেউ এই প্রি ইনস্টল দেয় না, IO শিল্ড কেন দেয় না, এটার কি নির্দোষ কৌতূহল বলতে পারেন। খুব চিপাচাপা কেস, খুব টাইট স্পেসের মধ্যে IO শিল্ড বরাবর গেছে
যাচ্ছে কিনা দেখে নিতে হবে। অবশ্যই এখানে একটা ঝামেলা আছে, আমরা যদি আগে ইপিএস কেবলটাকে রাউট করে না নেই তাহলে এটা পরে ঝামেলা করবে। এই হচ্ছে আমাদের 4 পিন ইপিএস, এটাকে এখান থেকে আগেই রাউট করে নিতে হবে। আসলে এই গরমের মধ্যে ফ্যান বন্ধ রেখে 2টা বিট করা একটু পীড়াদায়ক। এই বিষয়গুলো নিয়ে আরও ঘন ঘন কন্টেন্ট করা দরকার যাতে জনতা ক্লিয়ার হতে পারে। তবে এখানে একটু টেকনিক্যাল জটিলতা আছে। আমরা একটা সিস্টেমে ব্যবহার করতেছি Ryzen 5, আরেকটায় ব্যবহার করতেছি Core i3, তার মানে একটা ক্যাটাগরিক্যাল ডিফারেন্স আছে। এখন বাকি কেবলগুলোকে সামনের দিকে রাউট করা যাক। কেবল ম্যানেজমেন্টের জন্য স্পেস খুবই সংরক্ষিত। এখান থেকে 24 পিনটা চালান করে দেওয়া হলো। তারপরে ফ্রন্ট আইও, তারপরে USB 3.2, USB অডিও জ্যাক, এগুলোকে আমরা নিচ থেকে রাউট করে দিই। 24 পিন কেবলটা লাগাই ফেলি, ডান। একদম টানে টানে কেবলটা আরেক ইঞ্চি বড় হইলে ভালো হইতো। ফ্রন্ট USB ডান। রইল বাকি হারাধনের সার। কি কি আছে? রিসেট সুইচ, HDD LED, পাওয়ার LED, পাওয়ার সুইচ। তাহলে পাওয়ার সুইচের সিকোয়েন্স হচ্ছে, তাইলে আমাদের মেইন কেবলিংগুলো শেষ। এবার এক্সট্রা কেবলগুলোকে পেছন দিকে টেনে বের করে নেওয়া যাক, সো দ্যাট মেস একটু কম দেখা যায় সামনে। কেবলটা আরেক ইঞ্চি লম্বা হইলে পরে একটু ভালো দেখা যেত। যাই হোক, এখন বাকি আছে ফ্যানগুলোর মোলেক্সটা কানেক্ট করে দেওয়া। এরপর হচ্ছে কেবল ম্যানেজমেন্ট। বাজেট কম বিধায় এর মধ্যে কেবল ম্যানেজ করা খুব ডিফিকাল্ট, কারণ স্পেস খুব কম। তবে এই উপরের সাইডে স্পেস একটু বেশি। আমরা কেবলগুলোকে এমনি টাইপ করে উপরের দিকে লাগলে পরেই বেটার হবে। ব্যাক সাইড প্যানেলটা লাগাই ফেলি। ওকে, একটা রেডি। নাম্বার 2। দুইটা ডিফারেন্ট স্টাইলে আমরা দুইটা কেসের কেবলগুলো ম্যানেজ করলাম, মানে কেবলগুলো রাউট করলাম। কোনটা বেশি ক্লিন লাগে? আমার কাছে তো বলতেছে এমডিটাই ক্লিন বেশি লাগে। পাবলিক আবার বলবে এমডিকে আলাদাভাবে ফেভার করতেছে পিসি। এমডি থেকে এসি নিয়ে, এসি দিলে খারাপ হইতো না, এখন এসি খুব দরকার। গরমে জীবন শক্তি কমে যাচ্ছে। হ্যাঁ, এমডি এসি না, তবে এটা বাস্তব। এই যে গরম, স্টুডিওতে ছেলেপেলে কাজ করতে চায় না, আর আমার তো ফ্যান বন্ধ করে ভিডিও বানানো লাগে। মানে ভিডিওর সংখ্যা কমে গেলে কেউ অবাক হবেন না। ধরে নেবেন যে গরমে নেতিয়ে পড়েছে পিসি বিল্ডার, এরকম একটা সিচুয়েশন। একটু স্পন্সর মানি কোথাও যদি গুপ্ত কারো সন্ধানে থেকে থাকে তাইলেও ভালো হইতো। এসি দরকার, অ্যাটলিস্ট আমাদের স্টুডিওতে 5 টন এসি দরকার পুরো স্পেসটা কভার করার জন্য। কিন্তু কেউ যদি খুশি হয়ে 1-1.5 টন দেয়, আমাদের তেমন কোনো আপত্তি নেই। এসি বিল্ডার বাংলাদেশ বা এরকম কোনো কন্টেন্ট বানাইতে হবে। এই হচ্ছে দুইটা সিস্টেম। কেবল ম্যানেজমেন্ট বলতে কিছুই করা হয় নাই, জাস্ট কেবলগুলোকে রাউট করা হয়েছে। ইন্টেলটা ইচ্ছা করে খারাপ করা হয়েছে। আর মেন কাজ হইতেছে টেস্টিং করা, কোন সিস্টেমটা কেমন পারফর্ম করে এটা আমরা দেখার চেষ্টা করব। তারপরে যদি সময় সুযোগ হয় একটু আপগ্রেড করলে কেমন হয় সেটাও দেখার চেষ্টা করা গেলেও যেতে পারে। তবে আপাতত এই দুইটা আমরা টেস্ট করে নিই। 2টি পাওয়ার কেবল, ওকে। অল্প দামের পাওয়ার সাপ্লাই, তো কোনো পাওয়ার সুইচ নাই। পাওয়ার দিলেই ফেটে ফুটে যাবে না তো। বাতাস, তালপাকা গরমে এক্সস্টের বাতাস খেয়ে বেঁচে রইলেন পিসি বিল্ডারের জামান। দেখি দুইটাই এদিকে মুখ করে দেখি। RGBর আলোয় আলোকিত বাতাস। এখন মনিটর টিমের কাছে যাওয়া যাক। আমাদের 2টা মনিটর লাগবে, কিবোর্ডস লাগবে, মাউস লাগবে, এবং এই ফাঁকে উইন্ডোজ দিতে হবে। কেউ আবার জিজ্ঞেস করবেন না উইন্ডোজ কোথা থেকে ডাউনলোড দেবো। ওকে, আমাদের দুইটা সিস্টেমই রেডি। এই পাশে হচ্ছে 5600G, এই পাশে হচ্ছে 12100। আমরা প্রথমেই সিনেবেঞ্চ R23 দিয়ে দেখব যে কোনটায় কত স্কোর পাওয়া যায়। যেটা দেখলাম আমরা ইন্টেল সিস্টেমের সিনেবেঞ্চ R23 বেশ ফাস্ট ওপেন হয়েছে, এর একটু স্লো। প্রথমে আমরা সিঙ্গেল কোর টেস্টগুলো দিব, দুইটা একসাথে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান হাত বাম হাত সমান চলে। সিঙ্গেল কোর বেঞ্চমার্ক শুরু হয়ে গেছে। এখন কাহিনী হইতেছে 12100 হচ্ছে 4 কোর 8 থ্রেড, এটার মধ্যে হচ্ছে 6 কোর 12 থ্রেড। সিঙ্গেল থ্রেডে কেমন পারফর্ম করে এটা দেখে আমরা বুঝতে পারবো যে সিঙ্গেল থ্রেডের অ্যাপ্লিকেশন গেমগুলায় 12400 আর 5600G এরা কেমন কম্পিট করবে। দেখা যাচ্ছে যে একটু বেশি পরিমাণে ব্লক আপনার 12100 এ প্রসেস হয়েছে,
সেই তুলনায় 5600G তে একটু লেসার ব্লকস কমপ্লিট হয়েছে। এখন এই টেস্টগুলো প্রায় 10 মিনিট ধরে চলবে। 12100 এর টেস্ট ফ্রেশ সিঙ্গেল করে আমরা পাইছি 1595 পয়েন্টস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12100 লিডার বোর্ড দেখা যাচ্ছে। এটা 1165G728 ওয়াট মোবাইল সিপিইউ, ল্যাপটপ ব্যবহার হয়, এইটার থেকে আগে আছে। 1595 পয়েন্ট পায়ে এইটার টেস্ট আগেই শেষ। আর এই পাশে 5600G এখনো রেন্ডার করেই যাচ্ছে। আশা করতেছি আর কয়েক সেকেন্ডের মধ্যে এটা শেষ হয়ে যাবে। আরো 3টা রো বাকি আছে। বাম পাশে কাপড় চোপড় মানে সোফার কুশন, তো এইটা একটু সময় লাগবে প্রসেস হইতে। আর বাকি সব মোটামুটি অত ডিটেইল না, আশা করি বাকি রোগুলার টাইম লাগবে না। দেখা যাক 5600G সিঙ্গেল করে কতটা পিছিয়ে থাকে। পাওয়া গেছে আমাদের 5600G সিঙ্গেল করে 1414 পয়েন্ট। আমাদের 5600G এর মাল্টিকোর টেস্ট আগে শেষ হয়ে গেল, কারণ এটা কোর দুইটা বেশি। পয়েন্টস পাইছি আমরা টোটাল 10153। এটার উপর নিচে দেখা যাচ্ছে 1950X থ্রেড রিপার 16 কোরের, এটা 16315। আর নিচে আছে 9800H ইন্টেল কোর i9 কোন এক আমলের বিস্ট 9087। আর এইদিকে 12100 এর টেস্টে এখনো আমরা প্রায় 448টা রো বাকি আছে রেন্ডার হওয়া। দেখি এটা শেষ হোক। এটা শেষ হওয়ার পর কত স্কোর দেয়। ডেফিনেটলি যেহেতু কোর দুইটা কম, সো স্কোর কমই হবে। ওকে, আমাদের 12100 এর মাল্টিকোর টেস্টও শেষ হয়ে গেছে। এখানে আমরা পাইছি 8008 পয়েন্ট। তার মানে সিঙ্গেল করে 12100 প্রায় 180 পয়েন্টে আগায় থাকে 5600G থেকে। আর মাল্টি করে 5600G থেকে 12100 প্রায় 2100 পয়েন্ট 150 পয়েন্টের মতো পিছিয়ে থাকে। যেহেতু কোর দুইটা বেশি, সো 5600G মাল্টি থ্রেডেড অ্যাপ্লিকেশন গেম সবগুলোই আপনাকে বেটার সাপোর্ট দিবে। বাট সিঙ্গেল কোর বা সিঙ্গেল থ্রেডেড যে অ্যাপ্লিকেশন আছে বা গেম আছে সেগুলো আপনাকে 12100 বেটার সাপোর্ট দিবে। এখন এই দুই কোরের জন্য আপনাকে 5600G নিতে গেলে 2000 টাকা বেশি খরচ করতে হবে। অর্থাৎ এই সিস্টেমটার দাম ছিল কত? 28500 আর এইটার দাম ছিল 26000। তো মাঝখানে 2500 টাকার একটা গ্যাপ আছে। এখন এইটা হচ্ছে সিপিইউ কোর এগুলার পারফরমেন্সের ডিফারেন্সটা আমরা দেখলাম। এখন আমরা দেখব আইজিপিইউ দিয়ে কি কাহিনী হয়। কারণ 5600G এর আইজিপিইউ ইন্টেলের আইজিপিইউ থেকে মাচ 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 সুপিরিয়র। ওকে, আমরা GTA 5 শুরু করছি, যেটা মেইনলি একটা সিঙ্গেল কোর বেসড গেম বলতে পারেন। এখন এইখানে আমরা দেখতে পারবো আমাদের জিপিইউতে আমরা 35 FPS এর মতো পাইতেছি। এইখানে আমাদের কোরগুলার ইউসেজ আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রথম যে কোরটা আছে এটার মধ্যে কিন্তু আমরা প্রায় 35% মানে এই একটা করেই আমরা একটু সিগনিফিক্যান্ট ইউসেজ দেখতে পাইতেছি। বাকি কোরগুলায় তেমন একটা ইউসেজ নাই। FPS কিন্তু আমরা গড়ে 30-এর আশেপাশে পাইতেছি। চান্স একটু আমরা সেটিংটা দেখে নিই। সেটিংস যা আছে তাই আমরা এখানে জাস্ট 1080p করে রাখছি। এই তো এই সেটিংসে আমরা 30 fps পাইতেছি। এবার দেখি 12100 এ কি হয়। 12100 এ শুরু করলাম। আচ্ছা, এখানে আমরা পাচ্ছি 2725, দ্যাট মিনস 26 fps। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম কোডটা 40 মানে এখানে আমরা 4টা করে মোটামুটি ইউসেজ দেখতে পাচ্ছি, হয়তো ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলোর জন্য এই আর কি। তবে 30 fps এখানেও আমরা পেয়ে গেলাম। তার মানে এইটা ওই যে সিঙ্গেল কোরের কারণে দুইটা গেমে খুব বেশি ডিফারেন্স fps এ পাওয়া যাচ্ছে না। কিন্তু এরপরে যদি আমরা একটা মাল্টি কোর বা মাল্টি থ্রেডেড গেম, যেটা মাল্টি কোর ইউজ হয় বেশি, এরকম একটা গেম খেলতে যাই, তখন হয়তো ডিফারেন্সটা আরো বেশি চোখে পড়বে। জিটিএ তে মোটামুটি এই পর্যন্তই, দুইটা fps কাছাকাছি, খুব বেশি ডিফারেন্স নাই। ওকে, এবার আমরা সাইবারপাঙ্ক দেখবো। প্রথমে আমরা সেটিংস একটু ঘেটে দেখি। ভিডিও সেটিংস এর মধ্যে গেলাম, তারপরে ভিসিঙ্ক অফ আছে, রেজুলেশন আছে 1080p, এই পাশেও 1080p। এরপরে গ্রাফিক্স ট্যাবে যাই, সরি গেম প্লেতে যাই। গেম প্লেতে এএমডি সিস্টেমটা আমরা এইচডি মোড অফ করে দিছি। আর এএমডি সিমুলটেনাস মাল্টিথ্রেডিং এসএমটি অন আছে। আর ইন্টেল সিস্টেমটার মধ্যে এইচডি মোড অফ, কিন্তু এটার মধ্যে সিমুলটেনাস মাল্টিথ্রেডিং অপশনটা নাই। আর এরপরে হচ্ছে গ্রাফিক্স সেটিংসে যদি আমরা যাই, এইখান থেকে আমরা এমডি ফিল্ড এফেক্ট সুপার রেজুলেশন 2.1 এইটাকে পারফরমেন্স মোডে সেট করে দিছি দুইটাই। এখন আমরা বেঞ্চমার্ক রান করব। শুরু হয়ে গেল বেঞ্চমার্ক। ধুমে এখন এফপিএস পাইতেছি, যেটা একটু পরে খুব করুণ একটা অবস্থা তৈরি হবে, যেটা দেখার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে নিন। 12 এফপিএস, 4 3 5 13 14 12। আর এই পাশে 9 5 7 10 13 14 চেহারা দেখা গেল। এই পাশেও 14 দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম মনে হয় 16 দেখলাম। আচ্ছা, শেষ আমাদের টেস্ট। ইন্টেল সিস্টেমে 12.42 অ্যাভারেজ এফপিএস, আর এমডিতে 14.51। আর বাকিগুলো আমরা না দেখি, অবস্থা খুব করুন, বুঝতেই পারতেছেন। একটা সিঙ্গেল চ্যানেল 8GB র্যাম আর কোনো জিপিইউ নাই, সো অবস্থা কি হইতে পারে। এরপরে আমরা জাস্ট স্কেলিংটা বোঝার জন্য
আরেকটা আপগ্রেড করব, সেটা হচ্ছে আমরা এটার সাথে আমরা একটা 3060 12 GB দুইটা সিস্টেম ইনস্টল করব, তারপরে দেখব যে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম পটেনশিয়াল এই সিস্টেমগুলোর কি পরিমাণ, এবং আরেকটা এক্সট্রা র্যাম। তবে এই আপগ্রেডের জন্য কিন্তু পিএসইউ আপগ্রেড করতে হবে। এজন্য আমরা এই সিস্টেমে আপগ্রেড না করে একটা এক্সট্রা পিএসইউ অ্যাড করতেছি, মানে এটা দিয়ে পাওয়ার দিয়ে আর কি চালাবো। আমাদের কাছে আছে ডিপকুল PX850G গোল্ড। ওকে, এবার আমরা একটা মেমোরি অ্যাড করে দিই, তাহলে ডুয়াল চ্যানেল আমাদের কমপ্লিট হইলো। এটা হচ্ছে 5600G সিস্টেমটা ডান। এরপরে আমাদের 3060 12 GB, খুবই খুবই ছোট কেস, সো একটু চাপাচাপি হবে। এবং ভালো কথা, যদি কেউ পিএসইউ নিতে চান পরে, এই জিপিইউটা নিলে পরে খুব চাপে পড়তে হবে, সেক্ষেত্রে একটু বড় কেস নেয়াই বেটার। বাকি রইলো আমাদের জিপিইউটাকে একটা 8 পিন পাওয়ার প্রোভাইড করা। ঠাস। জিপিইউর ফ্যান ঘুরে না কেন? এই পর্যায়ে স্টুডিওতে ঘাটাঘাটি করে দেখলাম আমাদের কম দামের কোনো গ্রাফিক্স কার্ড নাই। যে কয়টা ছিল এগুলো আমরা গিভঅ্যাওয়ে করে দিয়েছি গত মাসে, এই কারণে ডুয়াল ফ্যানের কার্ডের একটা ব্যাপক হাহাকার। আর আমাদের জুনিয়র সিনেমাটোগ্রাফার মাইনের যে 3060 12 GB ছিল, ওইটাও নিয়ে আসছে উইন্ডোজ ইনস্টল করার জন্য, কিন্তু টেস্ট করতে গিয়ে দেখা গেল কার্ডটা ডেড। তো বেচারার জন্য একটা দুঃসংবাদ, আপনাদের জন্য একটা দুঃসংবাদ যে আমরা আর কিছু টেস্ট করতে পারছি না। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তবে হ্যাঁ, ডেফিনেটলি মানে থিওরিটিক্যাল যেটা সেটা বলে দিই, এখানে আপনি যখন জিপি ইউজ করবেন, সিঙ্গেল কোর গেমগুলো বা সিঙ্গেল থ্রেডেড অ্যাপ্লিকেশনগুলো আপনি অলওয়েজ 12100 বেটার পারফরমেন্স পাবেন, বাট মাল্টি করে অলওয়েজ 5600G। দ্যাটস দ্যাট। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। সম্ভব হলে অবশ্যই ডুয়াল স্টিক র্যাম ব্যবহার করবেন ডুয়াল চ্যানেলে। দুইটা পিসির লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে। দুইটা স্টার থেকে পাওয়া যাবে, একটা হচ্ছে 26,000 টাকায় আর একটা হচ্ছে 28,500 টাকায়। যা যেটা লাগে নিয়ে নিতে পারেন। এমডি ফ্যানরা এমডি, ইন্টেল ফ্যানরা এমডি, সরি